In that case, we use PCM. And in addition, we like Manchester coding, differential coding. এটা কখন ইউজ করতে হয়? ডেটা তোমার আছে হচ্ছে ডিজিটাল, তো ডিজিটাল থেকে সিগন্যালটা ডিজিটাল করার জন্য, হ্যাঁ, ডিজিটাল সিগন্যাল করার জন্য। সো পিসিএম ইউজ করা হয় অ্যানালগ সিগন্যালকে ডিজিটাল কনভার্ট করার জন্য। আর লাইন কোডিং কখন ইউজ করতে হয়? when we have analog data, sorry, digital data, and we want to represent the digital data into digital signal. আচ্ছা, এইটা আজকে আমরা যেটা দেখবো সেটা হচ্ছে তোমার ডেটা আছে মনে করো, digital, okay? Now, how can we represent this digital data into in analog signal? So, data is digital. Now we want to represent this digital signal into analog signal in analog form. তো এটা কিভাবে করা যায়? অর্থাৎ ডেটা এরকম হবে, এই ধরনের হবে, কিন্তু সিগন্যালটা কেমন হবে? কন্টিনিউয়াসলি ভ্যারি করবে। ওকে, এরকম ফিক্স থাকবে না। এখানে ডিজিটালের ক্ষেত্রে কি হয়েছিল? এই ধরনের হয়েছে, তাই না? নির্দিষ্ট পিরিয়ড ধরে সিগন্যালটা একটা স্পেসিফিক ভ্যালুতে ফিক্স ছিল। তো আজকে আমরা যেটা দেখবো সেটা হচ্ছে এখানে সিগন্যালটার ফিক্স থাকবে না, বরং কন্টিনিউয়াসলি ভ্যারি করতে থাকবে বেশিরভাগ ক্ষেত্রে। তো এটা কিভাবে করা যায়? আচ্ছা, এটা বললামই যে মনে করো এখান থেকে মোবাইল ফোন থেকে ডিজিটাল সিগন্যাল তৈরি হচ্ছে 1010 এই সিকোয়েন্স, তারপরে এটাকে মডুলেট করব। হ্যাঁ, মডুলেশনটা কি কার মনে আছে? মডুলেশন কি জিনিস? এটা সিগন্যালটা ট্রান্সফার করব, এই সিগন্যালটা নিব, নেওয়ার পরে এই সিগন্যালটার উপরে ডিজিটাল সিগন্যাল নিব, নেওয়ার পরে এই সিগন্যালটাকে আমরা অ্যানালগে কনভার্ট করব, তারপরে এই অ্যানালগ সিগন্যালটা পাঠিয়ে দেব। এর আগে আমরা দেখেছিলাম লাইন কোডিংয়ে এই ডিজিটাল ডেটা নিই, নেওয়ার পরে এই ধরনের সিগন্যাল তৈরি করি আমরা, তাই না? তো এটা হচ্ছে ডিজিটাল সিগন্যাল। ডিজিটাল সিগন্যাল তৈরি করব না, আমরা অ্যানালগ সিগন্যাল তৈরি করব। কিভাবে তৈরি করা যায় সেটাই আমাদের আজকের মেন লক্ষ্য। তো তাহলে কি লাগবে বলতো এখানে? তাহলে একটা কনভার্সন লাগবে, এই ডিজিটাল থেকে অ্যানালগ কনভার্সন। এটা কিভাবে করা যায়? এটা করার জন্য অনেক ধরনের টেকনিক আছে, এখানে কিছু নাম দেওয়া আছে, যেমন অ্যামপ্লিটিউড শিফট কিং, ফ্রিকোয়েন্সি শিফট কিং, ফেজ শিফট কিং এবং কিএএম। তো এগুলো সবগুলোই হচ্ছে ডিজিটাল ডেটাকে অ্যানালগ সিগন্যাল দিয়ে রিপ্রেজেন্ট করার সিস্টেম। ওকে, এখন অ্যানালগ সিগন্যাল যদি হয়, অ্যানালগ সিগন্যাল সবচেয়ে বড় সিগন্যাল, সবচেয়ে পপুলার সিগন্যাল কোনটা বলতো? কারো কি মনে আছে? এটা হচ্ছে মনে করো এক্স অফ টি ইকুয়াল টু এ কস টুয়াইস পাই এফ সিটি, তাই না? এটা হচ্ছে খুবই নোন সিগন্যাল আমাদের কাছে, খুব আমরা সবাই জানি এই সিগন্যালটাকে। তো এখানে দেখো এই সিগন্যালটার প্রপার্টি আছে, তিনটা প্রপার্টি আছে। কি কি প্রপার্টি? একটা হচ্ছে অ্যামপ্লিটিউড, আরেকটা কি ফ্রিকোয়েন্সি, আরেকটা কি, আচ্ছা আরেকটু একটু বাদ দিয়েছে, আরেকটা হলো ফেস। এই তিনটা প্রপার্টি আমাদের যদি প্রথমে যদি এই প্রপার্টিটা যদি খেয়াল করি, তাহলে দেখা যাক যে সিগন্যালটা কিভাবে রিপ্রেজেন্ট করা যায়। অ্যাম্প্লিটিউড প্রথমে চিন্তা করো, মনে করো এটা
4 ভোল্ট। ওকে, একটু ভ্যারি করে সিগন্যালটাকে, এটা মনে করো 2 ভোল্ট। এর অ্যাম্পলিটিউড A1 হচ্ছে এটা, আর এর অ্যাম্পলিটিউড হচ্ছে 2 ভোল্ট। উভয় ক্ষেত্রে, আচ্ছা এটা অবশ্য হয় নাই, আচ্ছা উভয় ক্ষেত্রে কি হচ্ছে, উভয় ক্ষেত্রেই তোমার হলো ফ্রিকোয়েন্সিটা সেম আছে। আর এই সময়ের মধ্যে কয়টা ফুল সাইকেল দিচ্ছে, এই নির্দিষ্ট সময়ের মধ্যে, এটা উভয় ক্ষেত্রে সেম। ফেজও সেম, দেখো এখান থেকে শুরু হয়েছে, এর এটা এখান থেকে শুরু হয়েছে। তো এই কারণে আমরা বলছি যে ফ্রিকোয়েন্সি উভয় ক্ষেত্রে সেম, ফেজ সেম, কিন্তু অ্যাম্পলিটিউডটা ডিফারেন্ট। আবার তুমি বলতে পারো স্যার আমি একটা এবার অ্যাম্পলিটিউডকে ভ্যারি করাবো, স্যার ফ্রিকোয়েন্সি ভ্যারি করাবো। ফ্রিকোয়েন্সি কেমন হতে পারে, একটা হচ্ছে মনে করো এরকম করলে, আর এই সময়ের মধ্যে 3টা হাফ সাইকেল দিয়েছে, রাইট? এখন তুমি বলবে স্যার আমি আরেকটা সিগন্যাল আঁকাই এই ধরনের, তাহলে কোন সিগন্যালটার ফ্রিকোয়েন্সি বেশি? গ্রিন সিগন্যালটা। কেন? কারণ একই সময়ের মধ্যে এ বেশি সাইকেল দিয়েছে, তাই না? এটার ফ্রিকোয়েন্সি বেশি। আরেকটা কি হতে পারে, আরেকটা হতে পারে হচ্ছে ফেজ। ফেজ কেমন, এইটা একটা সিগন্যাল, এইটা মনে একটা সিগন্যাল, এটা হচ্ছে 90 ডিগ্রি অ্যাঙ্গেল আছে, আর এটা হচ্ছে 0 ডিগ্রি অ্যাঙ্গেল, ফেজ হচ্ছে 0। তো এই কারণে আমরা দেখতে পাচ্ছি যে এই 3টা প্রপার্টি, অ্যাম্পলিটিউড, ফ্রিকোয়েন্সি এবং ফেজ, এটা হচ্ছে এইগুলো চেঞ্জ করে ভিন্ন ভিন্নভাবে আমরা ভিন্ন ভিন্ন সাইনোসয়েড তৈরি করতে পারি। এখন যখন বলছি যে মডুলেশন, টার্ম ইউজ করেছিলাম, এটা একটু আগে দেখো তো, একটু আগে দেখো টার্ম ইউজ করা হয়েছিল, সেটা হচ্ছে এই মডুলেশন। মডুলেশনটা কি? বেসড অন দ্য digital data, we will change one of the properties of a sinusoid. এই ডেটার উপর ভিত্তি করে আমরা এই সাইনোসয়েডটার কোনো প্রপার্টি চেঞ্জ করব। হ্যাঁ, যদি ফ্রিকোয়েন্সি চেঞ্জ করি তাহলে একটা মডুলেশন হবে, যদি অ্যাম্পলিটিউড চেঞ্জ করি তাহলে একটা মডুলেশন হবে। অর্থাৎ তুমি 0 ইউজ করার জন্যে একটা অ্যাম্পলিটিউড ইউজ করবে, 1কে রিপ্রেজেন্ট করার জন্যে আরেকটা অ্যাম্পলিটিউড ইউজ করো, এর একটা ওয়ে হতে পারে। আরেকটা ওয়ে কি হতে পারে, সেটা হলো 0 ইউজ করার জন্য একটা ফ্রিকোয়েন্সি ইউজ করো, 1 ইউজ করার জন্য আরেকটা ফ্রিকোয়েন্সি ইউজ করো, এটাও হইতে পারে। আরেকটা কি হতে পারে, 0-র জন্যে তুমি একটা ফেজ ইউজ করো, আর 1-এর জন্যে ডিফারেন্ট ফেজ ইউজ করো। তাহলে আমরা সহজে আইডেন্টিফাই করতে পারবো যে কোনটা 0 ছিল, কোনটা 1 ছিল। মনে করো আমি বললাম যে এটা হচ্ছে 0, আরেকটা হচ্ছে এইটা হলো 1। কেমন? এখানে ফেজ হচ্ছে 0 ডিগ্রি, আর এখানে ফেজ হচ্ছে 90 ডিগ্রি। সুতরাং আমি যখনই 0 পাবো তখন একটা 0 ডিগ্রির সাইনোসয়েড তৈরি করব, আর যখন 1 পাবো তখন কি সেন্ড করব, তখন একটা 90 ডিগ্রি ফেজের একটা সাইনোসয়েড সেন্ড করব। রিসিভিং এন্ডে যখন আমরা কোনো সাইনোসয়েড পাবো তখন আমরা দেখব যে সাইনোসয়েডটার ফেজ কত, 0 নাকি 90। যদি দেখা যায় রিসিভ সাইনোসয়েডের ফেজটা হচ্ছে 0, তখন বুঝতে হবে সেন্ডার আসলে পাঠিয়েছিল কি 0 পাঠিয়েছিল। আর যদি দেখা যায় রিসিভ সাইনোসয়েডের ফেজ হচ্ছে 90, তাহলে বুঝতে হবে সেন্ডার পাঠিয়েছিল 1। এই যে প্রসেস, based on the analog digital signal, you are changing one of the properties of the sinusoid. This process is called modulation. Okay? তুমি কি বুঝতে পারছো? তাহলে আমরা একটু সামারাইজ যদি করি, একটা সাইনোসয়েডের 3টা প্রপার্টি থাকে, অ্যাম্পলিটিউড,
ফেজ এবং ফ্রিকোয়েন্সি। এই বাইনারি 0 এবং 1-এর জন্যে আমরা হয় অ্যাম্পলিটিউড চেঞ্জ করব, অর্থাৎ 0-কে একটা অ্যাম্পলিটিউড দিয়ে রিপ্রেজেন্ট করব, 1-কে একটা অ্যাম্পলিটিউড দিয়ে রিপ্রেজেন্ট করব, অথবা 0-কে একটা ফেজ দিয়ে রিপ্রেজেন্ট করব, অ্যাম্পলিটিউডকে একটা ফেজ দিয়ে রিপ্রেজেন্ট করব, অথবা 0-কে একটা ফ্রিকোয়েন্সি দিয়ে রিপ্রেজেন্ট করব, 1-কে আরেকটা ফ্রিকোয়েন্সি দিয়ে রিপ্রেজেন্ট করব। এই যে চেঞ্জ করছি বেসড অন দ্য input data, we are using different sinusoids with different properties. This process is called modulation. এটা কি বলা হয়? মডুলেশন বলা হয়। আর যে সাইনোসয়েডটা নিচ্ছে, এটা সাইনোসয়েডটা নিলাম, নিয়ে বললাম যে এই সাইনোসয়েডটার কোনো একটা প্রপার্টি চেঞ্জ করব। ওকে, মনে করেন এটা হচ্ছে 0 আর এইটা হলো 1। তাহলে এইগুলোকে আমরা কি বলবো? এদের নাম কি? এদের নাম হচ্ছে অরিজিনাল সিগন্যালটা মনে করো এই ধরনের ছিল, হ্যাঁ, ওইটাকে চেঞ্জ করলাম, ফ্রিকোয়েন্সি চেঞ্জ করে এই পর্যায়ে নিয়ে আসলাম। তাহলে এই অরিজিনাল সিগন্যালটাকে আমরা বলবো হচ্ছে ক্যারিয়ার। কেন? কারণ হচ্ছে এই সিগন্যালগুলো আসলে 0 এবং 1-কে ক্যারি করছে। কিভাবে ক্যারি করছে আমি একটু পরে দেখব। আপাতত জেনে রাখো, ইন মডুলেশন ডিপেন্ডিং অন দ্য beats to be transmitted, we change one of the property of a sinusoid, and that sinusoid is called carrier. কেন? কারণ হচ্ছে ওই সাইনোসয়েডটাই আসলে বিটগুলোকে ক্যারি করছে। কিভাবে এটা হতে পারে দেখো, একটা সহজ এক্সাম্পল বলি। তোমার কাছে এরকম বিট আছে, হ্যাঁ, তো এই বিটগুলো তুমি কার কাছে পাঠাবে, কিন্তু কোনো কারণে এই বিটগুলোকে সরাসরি পাঠানো, কাগজে লিখে পাঠানো যাবে না। তাহলে তুমি একটা কাজ করতে পারো, যার কাছে পাঠাবে তাকে বলে দিতে পারো, যদি কখনো তুমি তোমার সামনে দিয়ে, আমি কিছু মানুষকে তোমার সামনে তোমার বাসায় পাঠাবো, যদি তুমি দেখো তারা রেড শার্ট পরে আছে, তাহলে ধরে নিবে 0। আর যদি দেখো ব্লু শার্ট পরে আছে, তাহলে ধরে নেবে কি 1। খেয়াল করো, মনে করো পাঠাবো 10111, কিন্তু কোনোভাবে এইগুলোকে ডিরেক্টলি পাঠানো যাবে না, এর কিছু ক্যারিয়ার লাগবে, অর্থাৎ অন্য কোনোভাবে পাঠাতে হবে এটাকে, তুমি সরাসরি বিট পাঠাতে পারবা না। তো আমি তোমার সাথে কন্ডিশনে বসলাম যে আমি যখন তুমি দেখবে যে কোনো তোমার বাসায় কিছু মানুষ পাঠাবো, আমি যখন দেখবে তারা রেড শার্ট পরে তোমার বাসায় গেছে, তখন হচ্ছে 0 পাঠিয়েছি, আর যখন তুমি ব্লু শার্ট পরে গেছে তখন হচ্ছে 1। তাহলে কি হবে বলতো? ডেটাগুলো যখন পাঠানোর সময় কিভাবে পাঠাবে? প্রথম ব্যক্তিকে পড়ানো হবে রেড শার্ট, পরেরটাকে ব্লু শার্ট, পরেরটাকে আবার রেড, আবার রেড, আবার রেড। এখন তোমার কাছে যখন আসলো এইগুলো, তখন তুমি দেখলে কি প্রথম বান্দা পড়ে আছে হচ্ছে রেড পড়ে আছে, সুতরাং এটা হচ্ছে, আচ্ছা সরি, এখানে রেড মানে 0 ছিল, রাইট? রেড মানে 0 ছিল, তাহলে কি হবে? ব্লু, রেড, ব্লু, রেড। তাহলে আমি যখন তোমাকে পাশে যখন এই 5 জন মানুষ যখন গেল, প্রথম ব্যক্তি কি এসেছে? ব্লু শার্ট পরে এসেছে। ব্লু মানে কত? 1। তারপরে কি রেড, রেড মানে কত? 0। তারপর পরে 3টা রেড, রাইট? সুতরাং 3টা ব্লু, এরপরে দেখো ব্লু ব্লু ব্লু, সুতরাং 1 1 1। এখান থেকে তুমি বুঝতে পারো এই যে প্রসেস, এই জামার রং দিয়ে আমি রিপ্রেজেন্ট করলাম 1 এবং 0-কে, ডেটা পাঠালাম, এই প্রসেসটাকে বলা হয় মডুলেশন। ক্লিয়ার হয়েছে? আচ্ছা, এখন তাহলে প্রপার্টি কি দেখলাম বলো তো? সাইনোসয়েডের 3টা প্রপার্টি, একটা হচ্ছে অ্যামপ্লিটিউড, আরেকটা হলো ফ্রিকোয়েন্সি, আরেকটা হচ্ছে গিয়ে ফেজ। হ্যাঁ, তো
আমরা যদি অ্যাম্প্লিটিউড ডেটার উপর ভিত্তি করে যদি অ্যাম্প্লিটিউড চেঞ্জ করি তবে সেই মেথডটাকে বলা হয় হচ্ছে অ্যাম্প্লিটিউড শিফট কিং। আর যদি ফ্রিকোয়েন্সি চেঞ্জ করি তাহলে সেটা কি বলা হয়? ফ্রিকোয়েন্সি শিফট কিং। আর যদি ফেজ চেঞ্জ করি সাইনোসয়েডের, 0কে রিপ্রেজেন্ট করার জন্য একটা ফেজ, 1কে রিপ্রেজেন্ট করার জন্য আরেকটা ফেজ, সেটাকে কি বলা হয়? ফেজ শিফট কিং। উদাহরণস্বরূপ বলা যেতে পারে, যেমন আগে বললাম, ওটাকে আমরা বলতে পারি শার্ট শিফট কিং। কেন? কারণ আমরা শার্টের কালার দিয়ে রিপ্রেজেন্ট করছিলাম যে কোন বিট পাঠানো হচ্ছে। দেখো আরও কিছু করা যায়, আমি বলতে পারি প্যান্টস শিফট কিং, বলতে পারি যে হেয়ার শিফট কিং। কেন? আমি বলতে পারি যে যদি যদি টাক মাথার লোক যদি যায় তাহলে হচ্ছে 0, আর চুলালা লোক গেলে 1। তারপর বলতে পারি কি জেন্ডার শিফট কিং। যদি তোমার বাসায় যদি মেয়েকে পাঠানো হয় তাহলে ধরে নিতে হবে সেটা হচ্ছে 1, আর ছেলেকে পাঠানো হলে ধরে নিতে হবে হচ্ছে 0। এইভাবে আমরা কিন্তু ইনফরমেশন কনভে করতে পারি, রাইট? সেন্ডার থেকে রিসিভারে পাঠাতে পারি। ক্লিয়ার হয়েছে? এখন আরেকটা আছে, এটা হচ্ছে কি কোয়াড্রেচার অ্যাম্প্লিটিউড শিফট কিং। ইটস এ কম্বিনেশন অফ অ্যাম্প্লিটিউড শিফট কিং অ্যান্ড ফেজ শিফট কিং। অর্থাৎ এই মেথডে কি করা হয়? অ্যাম্প্লিটিউড এবং ফেজ একই সঙ্গে চেঞ্জ করা হয়। কনসেপ্টটা কি বুঝতে পেরেছো সবাই? হ্যালো, এবার আমরা প্রত্যেকটা এই শিফট কিংকে আলোচনা করব। এটাকে সংক্ষেপে বলা হয় এসকে, এটাকে বলা হয় এফএসকে, এটাকে বলা হয় পিএসকে। প্রত্যেকটাকে আমরা আলাদা আলাদাভাবে এখন বর্ণনা করব। তো প্রথমে আসি হচ্ছে অ্যাম্প্লিটিউড শিফট কিং, এএসকে। তো এএসকেতে কি করা হয়? এটা মনে একটা সাইনোসয়েড। এর ডেফিনেশনটা কেমন বলতো? এক্স অফ টি ইকুয়াল টু এ সাইন টুয়াইস পাই এফ সি টি। এটা হচ্ছে অ্যাম্প্লিটিউড, এটা ফ্রিকুয়েন্সি, আর ফেজ আমি একটু লিখে দিতে পারি এক্ষেত্রে থেটা। তো আমাদের বিট আছে দুইটা। দেখো মনে করো এটা হচ্ছে বিট স্ট্রিম, হ্যাঁ? তো এই বিট স্ট্রিমকে তুমি পাঠাবে, প্রথমে কি পাঠাতে হবে? 1, তারপরে 0, তারপরে আবার 1, তারপরে 1, তারপরে হচ্ছে গিয়ে 0। তো আমরা কি করব? শার্টের মতো করে 1 হলে ব্লু আর 0 হলে রেড, এই ধরনের শার্টের মতো করে চেঞ্জ করব। তো নাম কি? এই মডুলেশন নাম কি? অ্যাম্প্লিটিউড শিফট কিং। অর্থাৎ একটা সাইনোসয়েড আছে, এই সাইনোসয়েডটা এর অ্যাম্প্লিটিউডটাকে ভ্যারি করব। কেমন? বললাম ফ্রিকোয়েন্সি সেম থাকবে, অ্যাম্প্লিটিউড এ। এটা কত? এটাকে রিপ্রেজেন্ট করছে 1কে। আর আরেকটা কি অ্যাম্প্লিটিউড যদি 0 করে যদি দিই সেটাকে রিপ্রেজেন্ট করবে 0কে। তাহলে কি হলো? অ্যাম্প্লিটিউড কিন্তু দুটো ইউজ করলাম, রাইট? একটার ক্ষেত্রে একটা ফাইনাইট অ্যাম্প্লিটিউড নন জিরো, আর একটা হচ্ছে জিরো অ্যাম্প্লিটিউড, অবশ্যই দুটো ডিফারেন্ট অ্যাম্প্লিটিউড। একটা হচ্ছে সে মনে করো এ ইকুয়াল টু 2 ভোল্ট হলে 1, আর হচ্ছে 0 ভোল্ট হলে বাইনারি 0। তাহলে আমরা কি করতে পারি? 1কে রিপ্রেজেন্ট করলাম এই সাইনোসয়েড দ্বারা। Sir, here isn't the frequency also changing? When it's No, zero, the frequency is zero. When it's zero, the frequency is also zero, right? Yes. Actually, we are not changing that. Process is, suppose we have beat something like this, okay? And this is the carrier.
what we do is that we multiply this carrier with this bit. Okay? Yes, sir. So what will happen? The carrier will remain same, it will not change. But when we multiply this signal with 0, that is the bit we want to send, then what will happen? In this case, it will be 0. So carrier is not changing. Carrier remains same, right? Yes, To sir. multiply করার পরে we are getting different amplitude. বুঝতে পারছো? Yes, sir. আচ্ছা, তাহলে কি হলো? এটা এখন বিষয় হচ্ছে, এখন তুমি বলতে পারো স্যার তাহলে এই যে 1 যখন হলো, কতক্ষণ ধরে আমরা এই সাইনোসয়েডটা পাঠাবো, আর কতক্ষণ ধরে আমরা সাইনোসয়েডকে 0 করে রাখবো? এটা প্রপার্টি লাগবে, তাই না? এই সময়টাকে আমরা বলছি হচ্ছে সিম্বল ডিউরেশন, সিগন্যাল এলিমেন্ট ডিউরেশন, সিগন্যাল এলিমেন্ট ডিউরেশন, এই অংশটা। অর্থাৎ যখন আমি মনে করে বললাম t = 2 মিলিসেকেন্ড সাপোজ, তাহলে কি হচ্ছে, যদি 1 পাও 2 মিলিসেকেন্ড ধরে সাইনোসয়েডটা পাঠাও, আর যদি 0 পাও 2 মিলিসেকেন্ড ধরে 0 করে রাখো। আবার যদি 1 পাও 2 মিলিসেকেন্ড সাইনোসয়েড থাকবে, আবার 1 পেয়েছি আবার 2 মিলিসেকেন্ড সাইনোসয়েড থাকবে, আবার 0 পেয়েছি আবার 2 মিলিসেকেন্ড 0 হয়ে থাকবে। তাহলে আলটিমেটলি আসলে কি হচ্ছে? আলটিমেটলি উই আর চেঞ্জিং দ্য অ্যামপ্লিটিউড, রাইট? We are changing the amplitude. This is why we are calling it ASK, amplitude shift keying. It's এখন 16 hours. তোমার কোশ্চেন যেটা ছিল তাসনিয়া, আরেকটা এক্সাম্পল দেখে ভালো করে ক্লিয়ার হবে। দেখো আমাদের ডেটাটা ছিল এই ধরনের, মনে করো, হ্যাঁ 1 0 1 1 0। আমরা যদি লাইন কোডিং ইউজ করি, লাইন কোডিং ইউজ করলে কেমন হয়? যখন 1 তখন হচ্ছে হাই, আর যখন 0 তখন হলো লো। এটা হচ্ছে এনার্জেট সিস্টেমের ক্ষেত্রে। এখন আসলে এনার্জেট না, এটা যদি 0 ধরো তাহলে তো নন রিটার্ন 0 হচ্ছে না, সেক্ষেত্রে 0 হচ্ছে, সেটা আরজেট হচ্ছে আর কি। এনিওয়ে, এখন কি করব, এটাকে তুমি ক্যারিয়ার, হ্যাঁ এটা ক্যারিয়ার, আর এই সিগন্যালের এই বিট স্ট্রিমের জন্য আমরা এই লাইন কোডিং সিগন্যালটা পেয়েছি, ডিজিটাল সিগন্যাল পেয়েছি। এবারে ডিজিটাল সিগন্যালকে এই ক্যারিয়ারের সঙ্গে গুণ করো, তাহলে কি হবে? এই পুরো সময় জুড়ে মনে করো হাই আছে 1, আর এই পুরো সময় জুড়ে 0 আছে। গুণ করলে কি হবে? এই 1কে এই অংশের সঙ্গে গুণ করো, তাহলে যেহেতু 1, সুতরাং এটা এর যে অ্যাম্প্লিটিউড সেটা থেকে যাবে, কারণ 1 দিয়ে কোনো কিছুকে গুণ করলে তার অ্যাম্প্লিটিউড, তার ভ্যালু চেঞ্জ হয় না। আর এখানে 0 আছে, এই অংশকে এই অ্যাম্প্লিটিউড দিয়ে গুণ করো, তাহলে কি হবে? 0 হয়ে গেল। আবার এই পুরো সময় জুড়ে দেখো হাই আছে, সুতরাং এই ক্যারিয়ারকে তুমি গুণ করো এই হাই দিয়ে, 1 দিয়ে গুণ করো, তাহলে হাই থেকে গেল। এইভাবে দেখো আমরা এই ক্যারিয়ার এবং এই লাইন কোডিং সিগন্যাল থেকে দুটাকে কম্বাইন করে মাল্টিপ্লাই করে আমরা মডুল, এটার নাম কি? নাম হচ্ছে মডুলেটেড সিগন্যাল। আর এই যে প্রসেস, এটাকে গুণ করলাম, গুণ করে তো একটা সিগন্যাল তৈরি করলাম, এটাকে আমরা কি বলছি? এটাকে বলছি মডুলেশন। এর মধ্যে এটা হলো হাই ফ্রিকোয়েন্সি, আর এইটা হলো গিয়ে লো ফ্রিকোয়েন্সি, রাইট? দেখো এটা হচ্ছে মেসেজ সিগন্যাল ছিল, রাইট? মেসেজ বিটগুলোকে আমরা মেসেজ সিগন্যালে কনভার্ট করলাম, পরে এই মেসেজ সিগন্যাল দিয়ে ক্যারিয়ার সিগন্যাল গুণ করলাম, গুণ করার পরে যেটা পেলাম সেটাকে আমরা বলছি মডুলেটেড সিগন্যাল। আর এই গুণ করার প্রসেসটাকে বলা হয় হচ্ছে মডুলেশন বলা হয়। এখানে তার একটা এক্সাম্পল দিয়েছে, সেটা হচ্ছে দেখো এই তো আমাদের লাইন কোডিং সিগন্যাল, ডিজিটাল সিগন্যাল চলে আসলো, আর একটা অসিলেটর থেকে
আমরা একটা সাইনোসয়েড তৈরি করলাম উইথ স্পেসিফিক ফ্রিকোয়েন্সি, অ্যামপ্লিটিউড অ্যান্ড ফেজ, দেন মাল্টিপ্লাই দিস অ্যানালগ সিগন্যাল by the digital one, and whatever you will get, that is the ASK signal. Clear? সবাই ক্লিয়ার হয়েছ? আচ্ছা, আরেকটা, আমার কথা কি শোনা যাচ্ছে? Yes, sir. আচ্ছা, তোমরা যদি কখনো আমার কথা শুনতে না পাও, সঙ্গে সঙ্গে মানে কোনো দেরি না করে সঙ্গে সঙ্গে মেসেজ করবো আমাকে, ওকে? আচ্ছা, এখন আমি তোমাকে যে একটা বিট দিলাম, মনে করো সে 0 1 0 0 0 1 1, এটাকে কিভাবে লেখা যায় বলো তো? ASK সিগন্যালটা কিভাবে লেখা যাবে? সরাসরি মনে করো লিখবো, কারণ এটা তো খুব সহজ, তো এমনিতেই লেখা যাবে। তাহলে কি হবে? এটা 0 1, তারপরে 0, তারপর আবার 0, তারপর আবার 0, তারপর আবার 1, তারপর আবার 1, এই তো, এটাই হচ্ছে ASK সিগন্যাল। তাহলে আমরা শিফট করছি কোনটাকে? অ্যামপ্লিটিউডটাকে শিফট করলাম, একবার হাই অ্যামপ্লিটিউড, একবার লো অ্যামপ্লিটিউড, দ্যাটস ইট। সাইনোসয়েডটা হাই অ্যামপ্লিটিউড এবং লো অ্যামপ্লিটিউড। এখন আরেকটা কাজ করা যায়, এটা খুবই ইন্টারেস্টিং কাজ, সেটা হলো এখানে কি হচ্ছিল বলতো? এই এক্সাম্পল আমরা দেখলাম যে এই পুরো টাইম জুড়ে কত ধরেছিলাম আমরা? সেটি ইকুয়াল টু 2 মিলি সেকেন্ড। এই 2 মিলি সেকেন্ড সময়ে কয়টা বিট পাঠাচ্ছি আমরা বলতো? একটা পাঠাচ্ছি, এই বিটটা পাঠাচ্ছি, এই বিটটা। পরের 2 মিলি সেকেন্ড কয়টা পাঠাচ্ছি? আবার একটা। সুতরাং 2 2 2 6 8 10 12 and then 14 মিলি সেকেন্ডে আমরা পাঠাচ্ছি কয়টা? 7টা বিট পাঠাচ্ছি। কোনোভাবে আমাদের এটা বাড়ানোর সুযোগ আছে কিনা? যে না স্যার, মানে আমরা তো যখন বলি যে আমার বাসায় ওয়াইফাই ইউজ করছি 2 Mbps ডেটা রেট, মানে কি প্রত্যেকটা সেকেন্ডে 2 × 10⁶ এতগুলো বিট পাঠানো যায়, তাই না? এটাই তো, অর্থাৎ একটা নির্দিষ্ট সময়ে যত বেশি বিট পাঠানো যাবে তত স্পিড বাড়বে, একটা সার্টেন লেভেল পর্যন্ত এটা একটু হবে। তাহলে এমনটি কোনো করা যায় কিনা যে স্যার এই যে সিম্পল ডিউরেশন যেটা আছে, একটা 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 সিগন্যাল ডিউরেশন যেটা আছে, এই সিগন্যাল ডিউরেশনের মধ্যে মাল্টিপল বিট পাঠানো যায় কিনা? যদি কোনোভাবে এই 2 মিলি সেকেন্ডের মধ্যে আমরা 2টা বিট পাঠাতে পারি, তাহলে 14 মিলি সেকেন্ড সময়ে কয়টা বিট পাঠানো যাবে? 14টা বিট পাঠানো যাবে। কারণ 2 মিলি সেকেন্ড পাঠাচ্ছি একটা বর্তমানে, আর যদি 2 মিলি সেকেন্ড 2টা পাঠিয়ে দিতে পারি, 14 মিলি সেকেন্ডে 14টা বিট পাঠানো যাবে। ইন দ্যাট কেস আমরা বেশি ডেটা রেট পাবো। এর কিছু সমস্যা আছে, লার্জার ব্যান্ডউইথ লাগবে, এটা আপাতত আলোচনা করছি না। এখন এই প্রসেসটা আলোচনা করতে যাচ্ছি। সেক্ষেত্রে কি করবো বলতো? আমরা একটা কাজ করব, সেটা হচ্ছে যেমন এই এক্সাম্পল বলছে কি, আমরা এতক্ষণ কি দেখলাম? এতক্ষণে দেখলাম যে 2টা ভোল্টেজ লেভেল ইউজ করেছিলাম, তাই না? একটা হচ্ছে V1, একটা হচ্ছে V2। V2 হচ্ছে 0 ছিল এই ক্ষেত্রে। এই ভোল্টেজ দিয়ে 0 আর এই ভোল্টেজ দিয়ে এই ভোল্টেজ দিয়ে 1 আর এই ভোল্টেজ দিয়ে 0কে রিপ্রেজেন্ট করছিলাম। তো আমাদের এর পরের লক্ষ্য হচ্ছে আমরা সিম্বল তৈরি করব, বিটগুলো কম্বাইন করে সিম্বল তৈরি করব। সিম্বলগুলোর নাম কি কি হবে বলতো? 0 0 0 1 1 1 1 0। এটা সিম্বল 1, এটা সিম্বল 2,
সিম্বল 3 আর হচ্ছে সিম্বল 4। আমাদের এটাকে কেন বিট বলছি না বলতো? কারণটা হচ্ছে এটা মোর দেন 1 বিট আছে, এখানে একের অধিক বিট আছে, তাই না? এই জন্য যখন একের অধিক বিট কম্বাইন করা হয় তখন কমিউনিকেশন সিস্টেম এদেরকে বলা হয় সিম্বল। অর্থাৎ সিগন্যাল দিয়ে আমরা দুইটা করে বিট পাঠাবো, একটা সিগন্যাল দিয়ে দুইটা করে বিট পাঠাবো। So how many signals do we have here? We have here 4 signals, sorry, 4 symbols: S1, S2, S3, S4. So for each symbol we require a different voltage level. So we require voltage level 1, 2, 3 and 4. তাহলে কি হবে? আমরা ওই আগের ক্যারিয়ারটা ইউজ করব, কিন্তু ক্যারিয়ারটার ভোল্টেজ লেভেলটা চেঞ্জ করব। যখন পাঠানোর দরকার হবে 0 0, তখন ওই ক্যারিয়ারটার এই সাইনোসয়েডটার অ্যাম্পলিটিউডটাকে V1 করে দেব। সে আমি বললাম যে সে এটা হচ্ছে 1 ভোল্ট, 2 ভোল্ট, 3 ভোল্ট, 4 ভোল্ট মনে করো। বুঝতে পেরেছো? তাহলে কি হবে? আমাদের আগের বিট স্ট্রিমটাকে চিন্তা করি একটু। আগে কি ছিল দেখো তো একটু। আগে ছিল হচ্ছে 0 1 0 0 0 1 1, 0 1 0 0 0 1 1। কি করব? এখান থেকে আমরা সিম্বল তৈরি করব। হ্যাঁ, একটা সিম্বল, একটা সিম্বল, একটা সিম্বল, সে একটা অ্যাড করে দিলাম না সুবিধার জন্য, একটা সিম্বল। এখন দেখি প্রথমে কত আছে? 0 1 0 1 0 মানে কত? এটা S2, রাইট? ভোল্টেজ লেভেল কত? 2 ভোল্ট। এটা 1 ভোল্ট, 2 ভোল্ট, 3 ভোল্ট, 4 ভোল্ট। ওকে, এইবার দেখো কিভাবে কাজটা করি। প্রথমে কত আসছে? 0 1 0 1 মানে হচ্ছে 2 ভোল্ট, তাহলে 2 ভোল্ট। ওকে, এরপর কত? 0 0 0 0 মানে কত ভোল্ট? 1 ভোল্ট। এরপরে কত? 1 1 মানে কত ভোল্ট? 4 ভোল্ট। না না, এরপরে হচ্ছে 0 1, আবার 0 1 মানে 2 ভোল্ট, 2 ভোল্ট, 2 ভোল্ট। এরপরে কত? 1 0 1 0 মানে হচ্ছে 3 ভোল্ট। এইবার দেখো ভোল্টেজটা আবার বাড়ালাম। ক্লিয়ার? এটাই হচ্ছে আমাদের এএসকে মডুলেশন, মাল্টি লেভেল এএসকে। কেন? এখানে ভোল্টেজ লেভেলটা 2 এর বেশি। আচ্ছা, কেউ আমাকে বলতে পারবে, যদি তোমাকে আমি বলি যে আমরা প্রত্যেকটা সিম্বল, প্রত্যেকটা কি বলবো, যে সিগন্যাল এলিমেন্ট দিয়ে আমরা 3টা করে বিট পাঠাতে চাই, তাহলে মোট কতগুলো ভোল্টেজ লেভেল আমাদের লাগবে? এখানে কি করছে? একটা সিগন্যাল দিয়ে 2টা বিট পাঠাচ্ছি, আর আগে যেখানে দেখলাম একটা সিগন্যাল দিয়ে একটা বিট পাঠাচ্ছি। এখন আমি তোমাদেরকে বলছি যে আমরা একটা সিগন্যাল দিয়ে 3টা বিট পাঠাতে চাই, তাহলে তাহলে এই ক্ষেত্রে ভোল্টেজ লেভেল কতগুলো লাগবে? দেখি কে পারো।
কেউ পারছো না? আচ্ছা দেখো তো, যখন দুইটা বিট ছিল আমাদের, বলছিলাম যে একটা সিগন্যাল দিয়ে দুটা রিপ্রেজেন্ট করবো, তো ভোল্টেজ লেভেল কটা লেগেছিল? 4টা। কারণ কি, দুইটা বিট দিয়ে মোট 4টা সিম্বল তৈরি করা যায়। আমি কেন এটা আগে লিখছি একটা ব্যাখ্যা আছে, পরে আবার বলবো, আমি সময় পেলে বলবো। এখন বললাম যে না, তুমি 3টা করে বিট পাঠাবে একটা সিগন্যাল দিয়ে, তাহলে কি কি হবে? কয়টা হলো বলতো? 8টা হলো। তাহলে যদি তোমাকে বলা হয় যে প্রত্যেকটা সিগন্যাল দিয়ে 3টা করে বিট পাঠাইতে হবে, তাহলে তোমার 8টা ডিফারেন্ট ভোল্টেজ লেভেল লাগবে। সে এটা ভোল্টেজ লেভেল 1, এটা ভোল্টেজ লেভেল 2, এটা ভোল্টেজ লেভেল 3, 4, 5, 6, 7, and this one 8. Okay? কোনো রেসপন্স নাই? হ্যালো? হ্যালো? নেটওয়ার্কের সমস্যা মনে হয় আজকে। জারিফ, তুমি কি শুনতে পাচ্ছ আমার কথা? হ্যালো স্যার, হ্যাঁ শুনি। ও আচ্ছা, তাহলে ঠিক আছে, আমি তো ভয় পাচ্ছিলাম, আজকে নেটটা খারাপ যাচ্ছে আর কি। আচ্ছা, এটা গেল হচ্ছে এএসকে। এখন আমরা দেখবো হচ্ছে এফএসকে। এফএসকে তে কি করা হবে বলতো? ওই যে ইকুয়েশন যেটা ছিল, এ সে সাইন টোয়াইস পাই এফ সি টি। এবার অ্যামপ্লিটিউডকে আমরা টাচ করব না, আমরা ফেজকেও টাচ করব না, আমরা টাচ করব হচ্ছে ফ্রিকোয়েন্সিকে। সো 0 রিপ্রেজেন্ট করার জন্য একটা ফ্রিকোয়েন্সি, আর 1 রিপ্রেজেন্ট করার জন্য আরেকটা ফ্রিকোয়েন্সি। ওকে, কিভাবে করব? মনে করো একটা সাইনোসয়েড আছে, এইটা আছে। তো যখন 1 আসবে, মনে করো 0 যখন আসলো, তখন আমরা কি করলাম? ফ্রিকোয়েন্সিটাকে, এর কত ফ্রিকোয়েন্সি? অরিজিনাল ফ্রিকোয়েন্সি কত? এফসি। এফসি প্লাস ডেল এফ করলাম, অর্থাৎ একটা এই ফ্রিকোয়েন্সিটাকে বাড়ায় দিলাম। সে এফসি প্লাস 1 কিলোহার্টজ সাপোজ। তাহলে এই ক্যারিয়ারের যে ফ্রিকোয়েন্সি ছিল সেখানে 1 কিলোহার্টজ বেড়ে গেল। আর যখন 1 যখন হবে বাইনারি, তখন কি করব? সে এফ টু ইকুয়াল টু এফ সি মাইনাস 1 কিলোহার্টজ, অর্থাৎ 1 কিলোহার্টজ কমে গেল। এখন মনে করো এফসি হচ্ছে 5 কিলোহার্টজ, তাহলে কি দাঁড়াচ্ছে বলতো? যখন 0 পাচ্ছি, তখন এই ক্যারিয়ারের ফ্রিকোয়েন্সি কত হয়ে যাচ্ছে? 5 প্লাস 1, 6 কিলোহার্টজ হয়ে যাচ্ছে। আর যখন বিট 1 যখন থাকছে, তখন কি হচ্ছে? 5 মাইনাস 1, অর্থাৎ 4 কিলোহার্টজ। অর্থাৎ সিগন্যালটার অ্যামপ্লিটিউডও সেম, ফেজও সেম, কিন্তু 1 হলে ফ্রিকোয়েন্সি করছি হচ্ছে 4 কিলোহার্টজ, ওয়াইল 0 হলে করছি হচ্ছে 6 কিলোহার্টজ। ওকে, বা তুমি বিপরীতটা করতে পারো। তুমি যদি বলতে, তোমার এখানে যেমন বলা আছে, 0 হলে কমিয়ে দিচ্ছি, 1 হলে বাড়িয়ে দিচ্ছি। এই কমা বাড়ানোটা কোনো ইস্যু না, ইস্যু হচ্ছে একটা বাড়াইলে অন্যটা কমাবা, খালাস। যেমন এখানে একটা এক্সাম্পল দেওয়া আছে, দেখো 1 যখন আসছে তখন কি করা হচ্ছে? হাই ফ্রিকোয়েন্সি ইউজ করা হচ্ছে, আর 0 হলে লো ফ্রিকোয়েন্সি। 1 এর ক্ষেত্রে ফ্রিকোয়েন্সি 1, আর 0 এর ক্ষেত্রে ফ্রিকোয়েন্সি
টু হোয়াইল F1 গ্রেটার দেন F2। এটা কেন ফ্রিকোয়েন্সি হাই? দেখো খুব দ্রুত এই চেঞ্জটা খুব দ্রুত হচ্ছে। এই সময়ের মধ্যে 1 2 3 4 4টা পিক পেয়েছো তুমি, রাইট? পজিটিভ পিক। আর এর ক্ষেত্রে কয়টা পেয়েছো? 1টা 2টা পেয়েছো। ক্লিয়ার? সুতরাং এটার ফ্রিকোয়েন্সি কম্পারেটিভলি এর তুলনায় বেশি। এটাকে আমরা কি বলি? এটাকে বলি হচ্ছে ফেজ শিফট, সরি ফ্রিকোয়েন্সি শিফট কিং। এখন একটা টার্ম আসছে, সেটা হচ্ছে কোহিরেন্ট এফএসকে আর নন কোহিরেন্ট এফএসকে। এটা আসলে এখানে যা বলা আছে এটা দেখে তুমি জীবনে বুঝবা না এখানে এটা আসলে কি জিনিস। হ্যাঁ, এখান থেকে তুমি জীবনেও বুঝতে পারবা না যে এটা আসলে কি কাজ করে। তো এটা জানার জন্য আমরা একটু এই পরের এক্সাম্পলে যাই, অথবা এখানে আসি। তো আমাদের বিট কি কি ছিল? 1 0 1 1 0 ছিল। তো এই বিটকে আমরা এইভাবে অ্যানালগ সিগন্যাল দিয়ে রিপ্রেজেন্ট করলাম। করার পরে সিগন্যালটাকে আমরা কি করলাম? সে ট্রান্সমিট করে দিলাম। আচ্ছা, এখানে রিসিভারে চলে আসলো। এখন রিসিভার কি করবে? রিসিভার ডিটেক্ট করবে যে প্রথম 2 মিলি সেকেন্ডের ফ্রিকোয়েন্সি কত, তারপরে 2 মিলি সেকেন্ডের ফ্রিকোয়েন্সি কত, তারপরে 2 মিলি সেকেন্ডের ফ্রিকোয়েন্সি কত, 2 মিলি সেকেন্ডের ফ্রিকোয়েন্সি কত, 2 মিলি সেকেন্ডের ফ্রিকোয়েন্সি কত। সাপোজ আমরা ধরা 2 মিলি সেকেন্ড। এখন ও যেটা করবে এর প্রসেস দুইটা আছে আর কি। একটা হচ্ছে আমরা প্রথম নন কোহিরেন্ট চিন্তা করি। হ্যাঁ, নন কোহিরেন্ট। ওকে, নন কোহিরেন্ট চিন্তা করি। নন কোহিরেন্ট যদি চিন্তা করব তখন কি হবে? রিসিভারের কাছে এই সিগন্যালটা যখন যাবে তখন এই সিগন্যালটাকে সে পাস করাবে একটা ব্যান্ড পাস ফিল্টার দিয়ে। ওকে, ব্যান্ড পাস ফিল্টার দিয়ে পাস করাবে, দুটো ডিফারেন্ট ব্যান্ড পাস ফিল্টার দিয়ে পাস করাবে। একটা ফ্রিকোয়েন্সি হচ্ছে F1 আর একটা ফ্রিকোয়েন্সি হচ্ছে F2। এই সিগন্যালটা দুটো ব্যান্ড পাস ফিল্টার দিয়ে পাস করা হবে, একটা হচ্ছে F1 আর একটা হচ্ছে F2। এরপরে সে দেখবে যে এই F1 দিয়ে পাস করালে, প্রথম অংশটুকু মনে করো, প্রথম অংশটুকু F1 দিয়ে পাস করানোর পরে যে সিগন্যালটা পেলাম সেই সিগন্যালটার এনার্জি কত, হাই না লো? কারণ যেহেতু ব্যান্ড পাস, সুতরাং কেবলমাত্র সে F1টাকে পাস করবে। এখন বলতো এই অংশের ফ্রিকোয়েন্সি কত, F1 না F2? পাস করলে কোনটা পাস হবে? F2তে 0 আসবে, কারণ F1 ফ্রিকোয়েন্সি তো F2তে এখানে নাই, এই অংশটুকুতে F2 নাই। ফলে এখানে কি আসবে? এনার্জিটা আসবে হচ্ছে 0। আর এইখানে এনার্জিটা আসবে হচ্ছে একটা ফাইনাইট এনার্জি। তখন রিসিভার বুঝতে পারবে যে আসলে প্রথম সিম্বল ডিউরেশনে হাই ফ্রিকোয়েন্সি ছিল। এরপরে পরের সিগন্যালটাকে সে কনসিডার করবে। পরেরটা কি? এই অংশ, এটাকে সে পাস করবে F1 দিয়ে এবং F2 দিয়ে। এইবার কি হবে বলতো? এইবার কোন ক্ষেত্রে এনার্জি বেশি পাওয়া যাবে? এই ক্ষেত্রে F1 পাওয়া যাবে হচ্ছে অলমোস্ট 0, কারণ এখানে হাই ফ্রিকোয়েন্সি নাই। এই F1 ফ্রিকোয়েন্সি এখানে তো নাই, এখানে তো F2 আছে। কিন্তু এখানে তুমি একটা পজিটিভ কনসিডারেবল ফ্রিকোয়েন্সি পাবে। এনার্জি সবসময় পজিটিভই হয়, কনসিডারেবল ফ্রিকোয়েন্সি পাবে, নন জিরো। তখন তুমি বুঝতে পারবে যে আসলে সেকেন্ড পার্টে F2 ফ্রিকোয়েন্সি আছে। আর যেহেতু সেকেন্ড পার্টে F2 ফ্রিকোয়েন্সি আছে, সুতরাং সেকেন্ড সিম্বল ডিউরেশনে তো পাঠানো হয়েছিল কত? 0। আর এই ক্ষেত্রে যেহেতু আমরা দেখলাম প্রথম অংশে F1 এর ক্ষেত্রে এনার্জি পাওয়া গিয়েছিল, F2 0 পাওয়া গিয়েছিল, সুতরাং এখানে পাওয়া গেল 1। কেন? কারণ রিসিভার জানে যে F1 ফ্রিকোয়েন্সি ইউজ করা হচ্ছে কার জন্যে? বাইনারি 1 এর জন্যে।
while F2 ইউজ করা হচ্ছে বাইনারি জিরোর জন্য। তো এটাকে বলা হয় নন কোহিরেন্ট। কেন নন কোহিরেন্ট বলা হয়? এই ক্ষেত্রে মানে এই যে কোন বিট পাঠানো হয়েছে এই ডিটেকশনের জন্য অরিজিনাল ক্যারিয়ারটা তোমার দরকার নেই, অরিজিনাল ক্যারিয়ার দরকার নাই। অর্থাৎ যেই ক্যারিয়ারটাকে মডিফাই করে এটা করা হয়েছে সেই ক্যারিয়ারটা তোমার দরকার নেই। আর কোহেরেন্ট সিস্টেমের ক্ষেত্রে কি ঘটে? কোহেরেন্ট সিস্টেমের ক্ষেত্রে ইউ রিকোয়ার দ্য অরিজিনাল ক্যারিয়ার। যেমন আমরা যদি ব্যাক করি, এটা ছিল অরিজিনাল ক্যারিয়ার, এই ক্যারিয়ারটাকে মডিফাই করে তুমি এফএসকে মডুলেটেড সিগন্যাল পেলে এইটা। তো তোমার নন কোহেরেন্টের ক্ষেত্রে এই ক্যারিয়ারটা দরকার হবে না, তোমার শুধুমাত্র ফ্রিকোয়েন্সি জানলেই চলবে। ওর অ্যাম্পলিটিউড কত বা ওর ফেজ কত তোমার জানা দরকার নাই। কিন্তু যদি কোহেরেন্ট এফএসকে যদি ইউজ করতে চাও সেই ক্ষেত্রে রিসিভারের কাছে এই যে যেই ক্যারিয়ারটা তুমি ইউজ করেছিলে সেই অরিজিনাল ক্যারিয়ারটা কপি লাগবে। ওই কপির সঙ্গে সে এটা রিসিভ সিগন্যাল যদি হয় এর সাথে মিলিয়ে দেখবে, মানে কোরিলেশন চেক করে, কোরিলেশন চেক করে বা ম্যাচ ফিল্টার ইউজ করে, এইটা অথবা এটা। তো কোরিলেট করে তখন এই সিগন্যালটার সাথে মনে করো আমার কাছে একটা কপি আছে এটার, আর আমি এটা রিসিভ করলাম, আমার কাছে তো এই কপি আছে, এর সাথে কম্পেয়ার করে দেখবো আমি। ওটা খুব কমপ্লেক্স ম্যাথমেটিক্যাল প্রসেস। কম্পেয়ার করে দেখবো যে কোন জায়গায় ম্যাচ করছে, কোন জায়গায় কী পরিমাণ মানে মিসম্যাচ করছে, সে অনুসারে নির্ধারণ করব যে কখন 1 পাঠানো হয়েছে, কখন 0 পাঠানো হয়েছে। তো যখন অরিজিনাল ক্যারিয়ারটা লাগে তখন সেটাকে আমরা বলি কোহিরেন্ট এফএসকে, আর যখন লাগে না তখন সেটাকে বলি আমরা নন কোহিরেন্ট এফএসকে। আচ্ছা, এখন এই এক্সাম্পলটার ক্ষেত্রে আসো। এই এক্সাম্পলটাতে কি বলছে? এক্সাম্পলটা বলছে যে কিভাবে তুমি তৈরি করবে। যেমন এএসকে ক্ষেত্রে আমরা কি করেছিলাম মনে আছে? এই সিগন্যালকে আমরা ক্যারিয়ার দিয়ে গুণ করেছিলাম, কিন্তু এই ক্ষেত্রে গুণ করব না, আমরা কি করব? একটা ভোল্টেজ কন্ট্রোলড অসিলেটর ইউজ করব। এই অসিলেটরের বৈশিষ্ট্যটা কি? ভোল্টেজ যদি বাড়ে ইনপুট ভোল্টেজ, হ্যাঁ, ইনপুট ভোল্টেজ বাড়লে ফ্রিকোয়েন্সি কি হবে জানো? ফ্রিকোয়েন্সিটাও বাড়বে আউটপুটে। আর এটা যদি কমে যায় তাহলে ফ্রিকোয়েন্সি কমে যাবে। তো এটাকেই তো আমরা বলি, এই ফ্রিকোয়েন্সি শিফটিং বলি। যেমন এই যে এই সিকোয়েন্স তোমার কাছে যেটা আছে, তুমি কি করলে? প্রথমে এইটাকে লাইন কোডিং করে এই সিগন্যালটা পেয়ে গেলে। লাইন কোডিং কীভাবে করতে হয় আমরা মিড টার্মে দেখেছি। এটা পেলাম, এখন তুমি এটাকে ইনপুট দাও ভিসিওতে, ওকে, এটাকে ইনপুট দাও ভিসিওতে। এখন ভিসিও কি করবে? দেখো এই অংশটুকুতে ভোল্টেজ কত হাই না? হাই। অতএব এই ডিউরেশনে ফ্রিকোয়েন্সি খুব হাই হলো। এরপরে ভোল্টেজ কমে গেছে, দেখো ফ্রিকোয়েন্সি কমে গেছে এক্ষেত্রে। কারণ কি কীভাবে বুঝলে? এই যে ঘিচিবিচি কমে গেছে দেখো এখানে। এই সময়ের মধ্যে যতগুলো ফুল সাইকেল দিয়েছে তার থেকে এখানে বেশি দিয়েছে। এটা লো ফ্রিকোয়েন্সি, এটা হাই ফ্রিকোয়েন্সি। তারপরে কি আবার হাই ফ্রিকোয়েন্সি, আবার হাই ফ্রিকোয়েন্সি। ভোল্টেজ লেভেল কমে গেছে, সুতরাং ফ্রিকোয়েন্সিটাও কমে গেছে। এইভাবে আমরা ভিসিও ইউজ করে এফএসকে সিগন্যাল তৈরি করতে পারি। ক্লিয়ার? কোনো কোশ্চেন আছে? বাবা রেসপন্স করো না কেন? তোর 20 জন আছে, রেসপন্স করো না কেন? বসছি। আরেকটা কেস আছে, এটাকে আমরা বলছি মাল্টি লেভেল এফএসকে। আর তোমাদের কি মনে আছে মাল্টি লেভেল এসকে সময় কি করেছিলাম আমরা?
মাল্টি লেভেল এএসকে সময় আমরা মাল্টিপল ভোল্টেজ কনসিডার করেছিলাম। 0 জন্য একটা ভোল্টেজ, 0 1 জন্য আরেকটা ভোল্টেজ, 1 জন্য একটা ভোল্টেজ, আর হচ্ছে গিয়ে 1 জন্য আরেকটা ভোল্টেজ। এবার তাহলে কি করব, মাল্টিপল লেভেল এফএস কে সময় কি করব, এটা ছিল এএসকে, তাই না, মাল্টি লেভেল। আর মাল্টি লেভেল এফএস কে সময় কি করব, 0 জন্য একটা ফ্রিকোয়েন্সি, 0 1 জন্য আরেকটা ফ্রিকোয়েন্সি, 1 জন্য আরেকটা ফ্রিকোয়েন্সি, আর 1 জন্য আরেকটা ফ্রিকোয়েন্সি। যেমন 0 জন্য দেখো একটা ফ্রিকোয়েন্সি ইউজ করলাম, 0 1 জন্য কম্পারেটিভলি বেশি ফ্রিকোয়েন্সি, 1 জন্য আরো হাই ফ্রিকোয়েন্সি, 1 জন্য আরো হাই ফ্রিকোয়েন্সি। ফ্রিকোয়েন্সি মোট কয়টা আছে, 1টা 2টা 3টা 4টা। একইভাবে তোমাকে যদি বলি যে একটা সিম্বল ডিউরেশনে আমরা পাঠাচ্ছি এখানে 2টা বিট পাঠাচ্ছি, এখন যদি তুমি বলি যে না একটা সিম্বল ডিউরেশনে তুমি 3টা বিট পাঠাবে, তো সেক্ষেত্রে কতগুলো ফ্রিকোয়েন্সি ইউজ করতে হবে তোমাকে, কি বলতে পারবা দেখি তো? মাল্টি লেভেল এফএস কে আমি বলছি যে সিম্বল ডিউরেশন, যখন এই সিম্বল ডিউরেশন 2টা পাঠাচ্ছি, তো সেক্ষেত্রে 2 কয়টা বিট পাঠাচ্ছি, 2টা, মোট 4টা ভোল্টেজ লেভেল ফ্রিকোয়েন্সি কনসিডার করছি। এখন যদি বলি 3টা পাঠাবো, তখন কয়টা কনসিডার করতে হবে, 2 8টা। কারণ সেক্ষেত্রে এর জন্য একটা ভোল্টেজ ফ্রিকোয়েন্সি লাগবে, এই জন্য আরেকটা ফ্রিকোয়েন্সি লাগবে, এইভাবে মোট 8টা কম্বিনেশনের জন্য উই উইল রিকোয়ার 8 ডিফারেন্ট ফ্রিকোয়েন্সিস। তোমরা যখন অ্যান্সার করছো না, সুতরাং আমি এখন পড়ায় চলে যাচ্ছি, যদি না বোঝো আমাকে জিজ্ঞেস করো। আর যদি আমি সিম্পলি প্রশ্ন করব বুঝেছো কিনা, বা আমি পড়ায় চলে যাব, যদি তোমরা না বোঝো আমাকে প্রশ্ন করবা, আটকায় দিবা, আর না আটকাতে ধরে নেবো তোমরা বুঝতে পারছো, খালাস। এরপরে হচ্ছে ফেজ শিফট কিং। এক্ষেত্রে আমরা কি করব, থার্ড প্রপার্টি যেটা ছিল এ কস টুয়াইস পাই এফ সি প্লাস থেটা, থার্ড যে প্রপার্টি ছিল সেটাকে চেঞ্জ করব। আচ্ছা, এখন প্রথমে আমরা কনসিডার করি বাইনারি বিপিএস কে। বিপিএস কে এটা হচ্ছে বাইনারি ফেজ শিফট কিং। হ্যাঁ, বাইনারি মানে কি, 2টা থাকবে, রাইট, অর্থাৎ 2টা ফেজ থাকবে। এবার 2টা ফেজ থাকবে, তাহলে কি কি ফেজ করা যেতে পারে, টোটাল ফেজ কত, 0 থেকে 90, 180, 270, 360, এটা হচ্ছে 0 থেকে তাহলে আমরা এখন কি করতে পারি, সেটা হচ্ছে এই টোটাল ফেজটাকে 2 ভাগে ভাগ করে ফেলি। সুতরাং যদি 1 হয় তাহলে ফেজ কত করব, 0 ডিগ্রি, আর 0 হলে ফেজ ধরে নেওয়া হবে হচ্ছে 180 ডিগ্রি। ওকে, আচ্ছা, আর একটু আমরা দেখে নিই যে কখন কোন ফেজ হয় আর কি। যদি 0 যদি কনসিডার, এটা হচ্ছে 0 ফেজ, এটা হচ্ছে 90 ডিগ্রি, এটা হলো 180 ডিগ্রি। হ্যাঁ, এটা মাথায় রেখো। ফলে প্রথমে হচ্ছে 1, সুতরাং কি হলো 0 ডিগ্রি, দেখো ফেজ 0 ফেজ, এটা হচ্ছে একটা সিম্বল ডিউরেশন। এরপরে কত, 0 ক্ষেত্রে কত বলেছিলাম, 180 ডিগ্রি। দেখো নিচ থেকে শুরু হয়েছে, এবার নিচ থেকে শুরু, এটা হচ্ছে 0 ডিগ্রি, আর এইটা হলো গিয়ে 180 ডিগ্রি, এটা 0, আবার 1, আবার 1, আবার 0 ডিগ্রি। সুতরাং
ফেজের ক্ষেত্রে মনে রাখবে যখন কোনো সিম্বল স্টার্ট হতে যাচ্ছে, যখন কোনো সিম্বল বিপিএস ক্ষেত্রে একটা বিটে একটা সিম্বল, ফর বিপিএস কে symbol and bit both are same. ওকে, একটা বিট একটা সিম্বল তৈরি হয়। তাহলে যখন এই জায়গায় যখন একটা নতুন সিম্বল বিট শুরু হতে যায় তখন কি করবো আমরা? ফেজটাকে চেঞ্জ করে দেব। কিন্তু এখানে দেখো চেঞ্জ করলাম না, যেইভাবে আসছিল সেইভাবেই চললো। কেন? কারণ এই পয়েন্টে এখানে এসে থামলো, এরপরে কত? 1 না? 1। অনেক ক্ষেত্রে ফেজ কত হয়? 0 হয়। কিন্তু প্রবলেম হলো এই জায়গায় যখন এসে পৌঁছালো, তারপরে স্বাভাবিক নিয়মে এটা উপরের দিকে ওঠার কথা, কিন্তু তা না করে আমরা নিচের দিকে নিয়ে আসলাম। কেন? কারণ পরের বিটটা আছে হচ্ছে 0। যেহেতু পরের বিটটা 0, সুতরাং স্টার্টিংয়ে ফেজটা হবে 180 ডিগ্রি। কিভাবে তৈরি করা যাবে? তৈরি করার নিয়মটা আগের মতোই, অ্যামপ্লিটিউড মডুলেশনের মতোই। কিন্তু অ্যামপ্লিটিউড মডুলেশন আমরা যেটা করেছিলাম সেটা হচ্ছে আমরা RZ ইউজ করেছিলাম, রিটার্ন টু 0। RZ না, ওটা হচ্ছে, আমি নামটা ভুলে গেলাম। অর্থাৎ হাই ছিল, 0 ছিল, হাই 0 ছিল। এই ক্ষেত্রে দেখো আমরা এবার ইউজ করছি কোনটা? NRZ ইউজ করছি। হাই, তারপর হচ্ছে নেগেটিভ, +1, তারপরে নেগেটিভ। এটা খেয়াল করো, 1 আর এটা হচ্ছে 1 আছে। আগেরটা ক্ষেত্রে ASK ক্ষেত্রে কি ছিল মনে আছে? এটা ছিল 0 ভোল্টেজ লেভেল, আর এটা ছিল হাই ছিল। আর এইবার হচ্ছে -1 +1। ফলে তুমি যদি এখন এই সিগন্যালকে দিয়ে যদি এটাকে যদি গুণ করে দাও তাহলে কি ঘটবে? অটোমেটিক্যালি ফেজ চেঞ্জ হয়ে যাচ্ছে। দেখো, কারণ মনে করো এখানে আছে -1 আছে, রাইট? এখানে কত আছে? সে 0.5 আছে। এখন -1 দিয়ে 0.5কে গুণ করলে কত হবে? -0.5 হয়ে যাবে। দেখো ফেজ তো চেঞ্জ হয়ে গেল। এখানে কত আছে? 0 ডিগ্রি। এখানে কত? 1, 0 থাকলো। সুতরাং ফেজ মানে যেটা ছিল তোমার হলো বিপিএসকে এবং এএসকে, এটার প্রসেসটা মোটামুটি সেম, কেবলমাত্র লাইন কোডিংটা আলাদা। ওই ক্ষেত্রে 1010 মধ্যে ভ্যারি করছিল, আর এই ক্ষেত্রে 1 -1 এর মধ্যে ভ্যারি করছে এনকোডেড সিগন্যালটা। তারপরে মাল্টিপ্লাই করে দেয় ক্যারিয়ারের সঙ্গে, তাহলে যেটা পাবে সেটাই হচ্ছে বিপিএসকে। আচ্ছা, এখন এটা খুব গুরুত্বপূর্ণ, কোয়াড্রেচার ফেজ শিফট কি? এটা কি জিনিস? কোয়াড্রেচার ফেজ শিফট কিং, এটা হচ্ছে সাম অফ 2 বিপিএসকে উইথ ডিফারেন্ট ফেজ। এটা দুইটা বিপিএসকে এর সমষ্টি, কিন্তু একটা বিপিএসকে এর সাথে আরেকটা বিপিএসকে এর মধ্যে এবার 90 ডিগ্রি ফেজ শিফট থাকবে। ওকে, দুটো বিপিএসকে এর সমষ্টি আমরা কিভাবে তৈরি করবো এবার? তাহলে এটার জন্য যেটা লাগবে, আচ্ছা মাথায় রেখো, কোয়াড্রেচার ফেজ শিফট কিং এ দুইটা করে আমরা বিট নেই, একসঙ্গে দুইটা করে বিট নেই। সে তোমার কাছে বিট আছে মনে করো এই ধরনের, বিট আছে, তুমি দুইটা করে বিট নাও, নিয়ে একটা সিম্বল তৈরি করো। কয়টা সিম্বল তৈরি করলাম? 4টা সিম্বল। এটা ইনপুট দাও, এটাকে
ইনপুট দাও এই ব্লকে, আসলো, তাহলে কত আসলো? 0 আসলো, 0 আসলো, কারণ দুইটা 0 আছে, একটা 0 উপরে যাবে, একটা 0 নিচে যাবে। ঠিক আছে, উপরে যাওয়ার পরে এটাই তুমি গুণ করো cos twice পাই FCT দিয়ে। ওকে, আর এখানে গুণ করবো এবার তোমার হলো cos twice পাই FCT প্লাস 90 ডিগ্রি দিয়ে। অর্থাৎ অসিলেটর যে সাইন ওয়েভ তৈরি করবে, আমি কস বলছি, সাইন দিয়েও করা সম্ভব, যে সাইন ওয়েভ তৈরি করবে সেই সাইন ওয়েভটা এটাকে যখন গুণ তুমি করছো, গুণ করার সময় ফেজটা 90 ডিগ্রি চেঞ্জ করে দিচ্ছ। চেঞ্জ করে দিলে তারপরে তুমি দুইটাকে যোগ করো, যোগ করলে যেটা পাবে সেটাই হচ্ছে কিউপিএসটা। আবার বলছি, ইনকামিং বিট স্ট্রিম এই ধরনের আছে, তারপরে তুমি কি করবে, দুইটা করে বিট নাও, নিয়ে একটা সিম্বল তৈরি করো, S1 S2 S3 S4, একটা সিম্বল এখানে ইনপুট দাও, ওই সিম্বল দিয়ে দুইটা বিট আছে, একটা বিট উপরে যাবে, একটা বিট নিচে যাবে, উপরে যেটা যাবে সেটাকে আমরা বলি ইন ফেজ, আর নিচে যখন যাবে সেটাকে বলছে কোয়াড্রেচার ফেজ বা কিউ চ্যানেল বলা হয়, এটাকে কিউ চ্যানেল বলা হয়। তো কিউ চ্যানেলকে যখন মডুলেট করা হয়, আমরা একটু আগে কিন্তু দেখলাম যে জাস্ট গুণ করতে হয়, রাইট? জাস্ট গুণ করলে চলে। তো এখন তুমি কি করবে, আই ফেজকে যখন গুণ করবে তখন ক্যারিয়ার যে তৈরি করছো তুমি, ক্যারিয়ার দিয়ে সরাসরি গুণ করে দাও। আর যখন কিউ চ্যানেলটাকে যখন গুণ করবে তখন কি করবে, এর সঙ্গে 90 ডিগ্রি ফেজ শিফট থাকবে। আর এই কস যখন তৈরি করলে তুমি, কস 90 ডিগ্রি ফেজ শিফট করলে কি হয়ে যায়, মাইনাস সাইন হয়ে যায়। অর্থাৎ কস থেটা যদি তৈরি করে থাকো তাহলে উপরে যাচ্ছে কস থেটা, আর নিচেটা কি আসছে, এখানে কি আসছে, কস থেটা প্লাস 90 ডিগ্রি, আর সেক্ষেত্রে মাইনাস সাইন থেটা, ফলে নিচের দিকে আসলো কত, মাইনাস সাইন থেটা। ফলে এখন এই দুটো রেজাল্ট তুমি কি করছো, যোগ করছো, তাহলে ফাইনালি কেমন দাঁড়াচ্ছে, কস থেটা উপর থেকে আসলো আর মাইনাস সাইন থেটা নিচ থেকে গেল। এটাকে আমরা কি বলছি, অবশ্যই অ্যাম্পলিটিউড আছে এখানে, অ্যাম্পলিটিউড, এটাকে আমরা কি বলছি, কিউ পি এস কে বলছে। উদাহরণ দেখো, এখানে 0 0 1 0 0 1 1 1, এইটা হচ্ছে আমাদের বিট স্ট্রিম হুইচ উই হ্যাভ টু মডুলেট। তো প্রথমে সিম্বল তৈরি করো 0 0 দিয়ে, একটা বিটকে এখানে রাখো, আরেকটা বিটকে এখানে নিয়ে আসো। পরেরটা কি করলে, 1 0, এই একটাকে এখানে রাখলে নিচেরটাকে নিচে নিয়ে আসলে, আবার কি করলে, একটাকে এখানে রাখো, নিচেরটাকে এখানে নিয়ে আসো, আবার দুইটার মধ্যে একটাকে এখানে রাখলে নিচেরটাকে এখানে নিয়ে আসলে। ওকে, এরপরে কি করব আমরা, তাহলে এখানে একটা স্ট্রিম পেলাম, বিট স্ট্রিম পেলাম, এখানে একটা পেলাম, আর এখানে একটা পেলাম, রাইট? উভয় বিট স্ট্রিমকে তুমি এবার জাস্ট এনার্জেট কোড দিয়ে, লাইন কোডিং সিস্টেম দিয়ে কনভার্ট করে নাও। 0 যেহেতু লো, 0 লো 1 হাই, 0 লো 1 হাই, এটা 0 লো 0 লো 1 হাই হাই। এখন কি করতে হয় বলতো, ক্যারিয়ার দিয়ে গুণ করে দাও সিম্পলি। এটাকেও ক্যারিয়ার দিয়ে গুণ করলাম, এটাকেও ক্যারিয়ার দিয়ে গুণ করলাম, দেখো সিম্পল ক্যারিয়ার। গুণ করার পরে এটা পেলাম, এইটা পেলাম। এখন কি করতে হবে, এই দুইটাকে যোগ করো, যোগ করলে যেটা পাবে সেটাই হচ্ছে কিউপিএসকে সিগন্যাল। ক্লিয়ার হয়েছ? এবং সেটাকে আমরা কি বলবো, কিউপিএসকে সিগন্যাল। তো এই সিস্টেমের ক্ষেত্রে তুমি যেটা করবে, এই এক্সাম্পলের ক্ষেত্রে
এই এক্সাম্পলের ক্ষেত্রে দেখানো হয়েছে যে আমরা চেঞ্জ করছি কোনটা, এবার ফেজ চেঞ্জ করছি না। যদি ফেজ চেঞ্জ করি, সিম্বল কয়টা হচ্ছে বলো তো? মোটা এবার আমাদের সিম্বল হচ্ছে 4টা, 0 0 0 1 1 0 1 1। সো আমাদের কয়টা ফেজ লাগবে তাহলে? 4টা ফেজ লাগবে, থেটা 1, থেটা 2, থেটা 3, থেটা 4। তুই বলতে পারো স্যার 0 ডিগ্রি করবো এটা, 90 ডিগ্রি করবো এটা, তারপরে হচ্ছে কত হয় 180 ডিগ্রি, 270 ডিগ্রি হয়ে গেল। অর্থাৎ যদি 0 0 যদি আসে তাহলে সেই সাইনোসয়েডের ফেজ কত হবে? 0 ডিগ্রি হবে। আর যদি 0 1 আসে কত হবে? 90। 1 0 আসলে আসলে এটা 1 0 না, এটা 1 1 করবো। আমি যদি কখনো সময় পাই, তোমাদের ডিটেল সময় পেলে আমি তো বোঝাই বলবো যে কেন বারবার এটাকে আনছি আমি, এরপরে কেন এটা আনছি, একটা ব্যাখ্যা আছে, এর ডিটেকশনে সুবিধা হয় এটা করলে। আচ্ছা, তো 1 1 আসলে 180 ডিগ্রি হবে ফেজ, আর 1 0 আসলে হচ্ছে 270 ডিগ্রি হবে। তো তুমি এটা করতে পারো, কোনো সমস্যা নাই। তাহলে কেমন দাঁড়াবে বলতো? একটা 0 ডিগ্রি, 90 ডিগ্রি, 180 ডিগ্রি, 270 ডিগ্রি, 0 0 0 1 1 1 1 0। এইভাবে যে রিপ্রেজেন্ট করলাম এটাকে বলা হয় কনস্টেলেশন বলা হয়। কনস্টেলেশন বলা পরে একটা আলোচনা করব। কিন্তু এই যে 0 ডিগ্রি করলাম না, খেয়াল করো, প্রথমটাকে বলছি ইন ফেজ আই কম্পোনেন্ট, পরেরটাকে বলছি হচ্ছে কিউ কম্পোনেন্ট। প্রথমটা হচ্ছে আই, পরেরটা হচ্ছে কিউ। তুমি কি খেয়াল করে দেখেছো, যদি তুমি এইভাবে যদি রাখো, আই এবং কিউ এই দুইটার মধ্যে একটা চেঞ্জ হচ্ছে এক সময়, 0 0 থেকে কিউ চেঞ্জ হলো, রাইট? আবার এখান থেকে যখন তুমি যাচ্ছ তখন কোনটা চেঞ্জ হচ্ছে? কি চেঞ্জ হলো? এইবার আবার কি চেঞ্জ হলো? কিউ চেঞ্জ হচ্ছে। এর একটা সুবিধা অসুবিধা আছে, সময় স্বল্পতার কারণে বলছি না, তোমার সিলেবাসে এত ডিটেল নাই, তোমাদের সিলেবাসে এত ডিটেল নাই যে কেন এটা করছি না করছি, দরকার নেই। আচ্ছা, একটা বিষয় হচ্ছে তুমি এইভাবে করতে পারো, 0 ডিগ্রি একটা সিম্বলের জন্যে, 90 ডিগ্রি আরেকটা সিম্বলের জন্যে, 180 ডিগ্রি আরেকটা সিম্বল, 270 ডিগ্রি আরেকটা সিম্বল। কিন্তু প্র্যাকটিক্যালি আমাদের জন্য সুবিধা হয় যদি এমনটি করা হয়, 45 ডিগ্রি, 135 ডিগ্রি, এরপরে সম্ভবত এর সঙ্গে 90 যোগ করলে কত হয় বলতো? 5 2 2। এরপর 225 ডিগ্রি, এর সঙ্গে 90 যোগ করলে কত হয়? 5 315 ডিগ্রি। কেন? কারণ এই ক্ষেত্রে তুমি যদি করো, এই পয়েন্টগুলো কোথায় বসে জানো? এই পয়েন্টগুলো বসে একটা এখানে, একটা এখানে, একটা এখানে, একটা এখানে। এটা 45 ডিগ্রি, এটা হলো গিয়ে 135 ডিগ্রি, এটা হচ্ছে 225 ডিগ্রি, আর 315 ডিগ্রি। তো এই ভ্যালুগুলো বসালে যেটা এইভাবে বসালে যেটা হয়, আই এবং কিউ উভয় চেঞ্জ হচ্ছে। তোমাদের খুব ডিটেল জানা দরকার নেই এই মুহূর্তে, কারণ সিলেবাসে এগুলো নাই। সিম্পলি জেনে রাখো, এই 0 90 180 270 এগুলো না বসে যদি আমরা 45 থেকে যদি শুরু করি, 45 প্লাস 90 135 প্লাস 90 225 প্লাস 90 তোমার হচ্ছে 315, এভাবে বসালে কিছু সুবিধা আছে। কিউপিএসকে শেষ। এখন আসলে হচ্ছে কনস্টেলেশন। কনস্টেলেশনটা হচ্ছে একটা সারফেসের উপরে কখনো 2 ডাইমেনশনাল কখনো 3 ডাইমেনশনাল একটা শেপ আঁকানো, যেখান থেকে বোঝা যাবে অ্যামপ্লিটিউড এবং ফেজের সম্পর্ক কেমন আছে। যেমন এই ক্ষেত্রে এই যে একটা এক্সাম্পল যেটা দিলাম আমি, এই এক্সাম্পলের ক্ষেত্রে দেখো তো, এখানে তুমি বুঝতে পারছো না মোট সিম্বল করা ছিল কিউপিএস ক্ষেত্রে, মোট সিম্বল ছিল
চারটা, একটার ফেজ ছিল এইটা, আরেকটার ফেজ 90, আরেকটার ফেজ হচ্ছে 180, আরেকটার ফেজ হচ্ছে 270। ফেজের সম্পর্কটা পেলাম। তুমি কি অ্যাম্প্লিটিউড সম্পর্কে জানতে পারছো? হ্যাঁ, এই যে এই পয়েন্টটা এর কত কাছে নাকি দূরে, এটা হচ্ছে সিগন্যালের অ্যাম্প্লিটিউডের সাথে সম্পর্কিত। যদি কাছে হয় তাহলে লো অ্যাম্প্লিটিউড, আর যদি দূরে হয় তাহলে হাই অ্যাম্প্লিটিউড। এই যে ডায়াগ্রামটা আঁকিয়েছি, এই ডায়াগ্রামটাকে বলা হয় কনস্টেলেশন ডায়াগ্রাম বলা হয়। কনস্টেলেশন ডায়াগ্রাম। এখান থেকে যে সিম্বলগুলো আছে, প্রত্যেকটা সিম্বলের জন্য একটা করে তুমি পয়েন্ট পাবে, এবং ওই পয়েন্টটার তুমি এই সার্কেল যদি চিন্তা করো, এই সার্কেলের সাথে কম্পেয়ার করলে তুমি তার ফেজ বুঝতে পারবে। আর এই মূল বিন্দু থেকে যদি দূরত্ব চিন্তা করো, তাহলে তার অ্যাম্প্লিটিউডের ইনফরমেশনটা পাবে। যদি তুমি ডিরেক্টলি অ্যাম্প্লিটিউডটা পাবে না, অ্যাম্প্লিটিউড পাওয়ার জন্য একটু ক্যালকুলেশন করতে হবে, সেটা পরে আলোচনা করছে। একইভাবে যখন এটা বলা হলো, তখন কি হলো বলতো? এক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে যখন 45, 135, 225, 315 যখন কনসিডার করছি, তখন কি হচ্ছে? এটা হচ্ছে আই কম্পোনেন্ট, এটা হচ্ছে কিউ কম্পোনেন্ট, ইন ফেজ, কোয়াড্রেচার ফেজ। ওকে, তো এই অ্যাঙ্গেল আর এর সাথে তো কত অ্যাঙ্গেল আছে এটা বোঝাচ্ছে। আমরা একটু ডিটেল যাই, এখন পরেরটাতে যাই। তাহলে কি হলো? এই এক্স অ্যাক্সিসটা বোঝাচ্ছে ইন ফেজ কম্পোনেন্ট, অর্থাৎ আই কম্পোনেন্ট বলা হয় এটাকে। আর ওয়াই অ্যাক্সিসটা বোঝায় হচ্ছে কোয়াড্রেচার ফেজ অর কিউ কম্পোনেন্ট, যেটা 90 ডিগ্রি ডিফারেন্স ছিল। আর এটা হলো গিয়ে অ্যাম্প্লিটিউড, অর্থাৎ এই অরিজিন থেকে কত দূরে আছে। যত দূরে থাকবে বুঝতে হবে অ্যাম্প্লিটিউড তত বেশি, যত কাছে থাকবে অ্যাম্প্লিটিউড তত কম। যেমনভাবে এখানে যদি থাকে লো অ্যাম্প্লিটিউড, এখানে থাকলে হাই অ্যাম্প্লিটিউড। আবার এখানে যদি থাকে লো ফেজ, এখানে থাকলে হাই ফেজ, কম্পারেটিভলি বেশি ফেজ। কারণটা কি? ফেজটা এইভাবে বাড়ে, অ্যাঙ্গেলটা এইভাবে বাড়ছে, আর অ্যাম্প্লিটিউডটা বাড়ছে এইভাবে, মনে রাখবে। এখন বলছে তাহলে এএসকে এর ক্ষেত্রে কি হবে? এএসকে এর ক্ষেত্রে কি কোনো ফেজ চেঞ্জ হয়? না, কেবলমাত্র অ্যাম্প্লিটিউড চেঞ্জ হয়। সুতরাং এএসকে এর ক্ষেত্রে কি হচ্ছে? দেখো, একটা পয়েন্ট এখানে, আরেকটা পয়েন্ট। Assalamualaikum, sir. I'm really sorry to interrupt you. Sir, I actually have a meeting in 10 minutes. Is it all right if I could leave a bit early today? Yes, of course. Okay, sir. I'll Yes, just no leave problem. my ID in the Okay, chat okay. box. Thank you, sir. No, that is not required, and you will get the recording. Okay. Okay, thank you so much, sir. Thank you so much. ওকে, সো এখানে দেখো, খেয়াল করো, এখানে হচ্ছে এস এর ক্ষেত্রে কি হয় মনে আছে? দুটো ভোল্টেজ লেভেল থাকে, একটা 0, একটা 1। সুতরাং এখানে কি হলো? একটা 0, একটা 1। এখানে দেখো ফেজ কিন্তু চেঞ্জ হয়নি, কারণ দুইটা একই অ্যাক্সিসে আছে। আর বিপিএস এর ক্ষেত্রে কি হয়? বিপিএস এর ক্ষেত্রে দুটো ডিফারেন্ট ফেজ ইউজ করি আমরা, রাইট? দুইটা ডিফারেন্ট ফেজ ইউজ করি। এই কারণে একটা তুমি এখানে পেলে, আর একটা 90 ডিগ্রি, আবার 90 ডিগ্রি, তাহলে কি হলো? 180 ডিগ্রি ফেজ ডিফারেন্স। এখন তুমি বলবে স্যার অ্যাম্প্লিটিউড কি হলো? উভয় অ্যাম্প্লিটিউড সেম। কেন? দেখো, এই অরিজিন থেকে উভয় দূরত্ব কিন্তু সেম। এটাকে বলা হয় কনস্টেলেশন ডায়াগ্রাম অফ বিপিএস কে। অনেক সময় পরীক্ষাতে একটা সিগন্যাল দিয়ে দেওয়া হয়, দিয়ে বলা হয় তুমি কনস্টেলেশন ডায়াগ্রামটা আঁকাও। আচ্ছা, এটা হলো গিয়ে, আর দুইটা স্লাইড আছে। এটা হচ্ছে, কেউ বলতে পারবে, আচ্ছা এখানে তো লেখাই আছে, বলতো এটা কোন মডুলেশনের কনস্টেলেশন ডায়াগ্রাম? আচ্ছা, কেউ মাইক্রোফোন করবো না, না সমস্যা নেই। উপরে তো লেখাই আছে। উপরেও লেখা আছে? ও আচ্ছা, দেখো এই যে ডিস্টেন্সটা দেখো তো প্রত্যেকের ক্ষেত্রে সেম, খেয়াল করেছ? অরিজিন থেকে কিন্তু প্রত্যেকে একই দূরত্বে আছে। সুতরাং
amplitude is not changing. Okay? Then which one is changing? Phase is changing, 45 degree. Then 135 degree. Then I forgot. এর সঙ্গে 90 যোগ কর, কত হয় দেখো তো? 225 ডিগ্রি সম্ভবত, আর 315 ডিগ্রি। যেহেতু কেবলমাত্র ফেজ চেঞ্জ হচ্ছে, সুতরাং এটা কোন ধরনের হবে মূলত? এটা হচ্ছে ইউপিএসকে। আরেকটা বিষয় খেয়াল রাখতে হবে আমাদেরকে, সেটা কি? তুমি বলতে পারো স্যার আপনি তো একটু আগে দেখাইলেন এটা 00 ছিল, এটা 01 ছিল, এটা 11, এটা হচ্ছে 10, এবার তো চেঞ্জ হয়ে গেল। কোনো সমস্যা নাই, কোনো সমস্যা নাই। এই যে আমাদের ভিন্ন ভিন্ন এগুলো পেলাম, কোনোই সমস্যা নাই। ইট উইল ওয়ার্ক নাইসলি, কোনো সমস্যা নেই। কেন? কারণটা হলো যে স্টিল দেখো পাশাপাশি, যে এর পাশাপাশি যে দুটো সিম্বল, এর যে দুটো নেইবার আছে, একটা নেইবার, এটা একটা নেইবার, এই দুইবার নেইবারের সাথে দেখো এর পার্থক্য একটা বিটের ডিফারেন্স। খেয়াল করেছ? এর সঙ্গে ডিফারেন্স কোন বিটে? সেকেন্ড বিটে, একটা বিটে। এর সঙ্গে এর ডিফারেন্স কোন বিটে? সেকেন্ড বিটে, একটা বিটে ডিফার করছে। যতক্ষণ পর্যন্ত তুমি এই ক্রাইটেরিয়া ফুলফিল রাখবে, ততক্ষণ পর্যন্ত তুমি যেখানে যেখানে বসানো করো কোনো সমস্যা নেই। বুঝতে পেরেছ? কোন ক্রাইটেরিয়া? যে একটা সিম্বলের সাথে তার নেইবারের সিম্বলের বিটের পার্থক্য একটার বেশি হবে না। এই ক্রাইটেরিয়া ফুলফিল করে তুমি যে কোনো সিম্বলকে যে কোনো জায়গায় রাখতে পারো। তুমি বলতে পারো স্যার এই সিম্বলটাকে আমি রাখবো এখানে, আর এটা নিয়ে যাবো এখানে। হ্যাঁ, কোনো সমস্যা নাই। ইন দ্যাট কেস দেয়ার উইল বি নো মোর দ্যান ওয়ান চেঞ্জ। কোনো সমস্যা নেই, তুমি রাখতেই পারো। এবং তুমি বলবো স্যার এইটাকে এখানে নিয়ে আসবো, এটাকে এখানে নিয়ে যাবো, দেখা যাক হয় কিনা। 10 আর 01 এটা কি হচ্ছে? আর এটা 11 মনে করো, একটা একটা হচ্ছে, সমস্যা হচ্ছে না, তুমি করতে পারবা। কিন্তু কোনোভাবে তুমি এটা করতে পারবা না। কোনটা? স্যার এটারে আমি 0 বসাবো আর এটারে বসাবো 1 এখানে নিয়ে আসবো। অথবা বলে স্যার আমি এটা ঠিক আছে, এটার এখানে নিয়ে যাই, এটার এখানে নিয়ে যাই। তাহলে এখানে কত হয়ে গেল? 1, আর এটা হয়ে গেল 0, 0। এটা করলে বিপদ। কারণ কি দেখো, এই ক্ষেত্রে এর যে ডিফারেন্স, একটা ডিফার করলো আবার ডিফার করলো, একটা বেশি ডিফার করেছে, এটা তুমি করতে পারবে না। অর্থাৎ কোনোভাবে এটাকে যদি 1 এখানে রাখো, এখানে 0, 0 রাখতে পারবে না। আর লাস্ট থাকলো হচ্ছে কিউপিএস, QAM, কোয়াড্রেচার অ্যামপ্লিটিউড মডুলেশন। এই সিস্টেমের নিয়ম হচ্ছে তুমি চেঞ্জ করবে দুইটা, কারণ এটা কি পিএসকে এবং এএসকে হচ্ছে কম্বিনেশন। আমরা ফেজও চেঞ্জ করব, আর কি চেঞ্জ করব? অ্যামপ্লিটিউড চেঞ্জ করব। ফেজ এবং অ্যামপ্লিটিউড উভয়টা চেঞ্জ হবে। খেয়াল করো এর অ্যামপ্লিটিউড কত? 0, রাইট? এর অ্যামপ্লিটিউড কত? A1, এর কত? A2 মনে করো, বা ডিসটেন্স সেম A1, এটা কত? A3। খেয়াল করেছ? তো দেখো অ্যামপ্লিটিউড চেঞ্জ হয়ে গেছে, আর ফেজ তো চেঞ্জ হচ্ছেই। এই ক্ষেত্রে যদিও অ্যামপ্লিটিউড চেঞ্জ হয়নি বটে, কিন্তু ফেজ দেখো চেঞ্জ হয়েছে। কিন্তু এই ক্ষেত্রে খেয়াল করো অ্যামপ্লিটিউড ভ্যারি করছে প্লাস ফেজও ভ্যারি করছে, কারণ এই সার্কেলের সাপেক্ষে একজন এক জায়গায় আছে। তো তুমি যখন এটাকে কি বলা হয়, যখন আমরা অ্যামপ্লিটিউড এবং ফেজ উভয়কে চেঞ্জ করি, তখন সেটাকে বলা হয় কোয়াড্রেচার অ্যামপ্লিটিউড মডুলেশন, QAM বলা হয়, কোয়াড্রেচার অ্যামপ্লিটিউড মডুলেশন। সেক্ষেত্রে তুমি এই 4QM এর ক্ষেত্রে এটা রাখতে পারো, এটা রাখতে পারো, এটা রাখতে পারো। 4QAM, এই যে 4QM বললাম না,
তাহলে প্রত্যেকটা সিম্বলে নাম্বার অফ বিটস পার সিম্বল কত হবে এক্ষেত্রে লগ 2 4 অর্থাৎ 2টা। এটা বলছে 16 QAM। কি করেছি খেয়াল করেছ? এটা হচ্ছে 4টা 4 QAM এর সমষ্টি, একটা 4 QAM আরেকটা। এবং খেয়াল করো এই সবগুলোর অ্যাম্পলিটিউড দেখো সেম, আর এদের অ্যাম্পলিটিউড আবার সেম, আবার এদের গুলো আবার সেম। 3টা ডিফারেন্ট তুমি অ্যাম্পলিটিউড ইউজ করছো। ফেজ কতগুলো আছে? অনেকগুলো ফেজ আছে, খেয়াল করো। তো এখন বলো যে 16 QM এর জন্য নাম্বার অফ বিটস পার সিম্বল কতগুলো হবে বলতে পারবা? log 2 16, that is 4. ওকে, QAMটা তোমাদের সিলেবাসে খুবই শর্ট দেওয়া আছে, খুবই শর্ট। এটা আমি অ্যাড করেছি পরে বোঝানোর জন্য, দরকার নাই। তোমাদের সিলেবাস বেসিক্যালি এই অংশটুকুতে আছে, এই পর্যন্ত শেষ। তোমার আচ্ছা আমি কি বলবো, এখন তো সময় নেই, ক্লাসের সময় শেষ। এটা হচ্ছে কোশ্চেন, প্রিভিয়াস সেমিস্টারের কোশ্চেন। একটা কোশ্চেন সলভ করে যায়, এখানে দেখা যায় খুব সিম্পল একটা কোশ্চেন আছে কিনা। একটা কোশ্চেন সলভ করা যায় কিনা। ফর এ QAA মডুলেশন, QAM এর ক্ষেত্রে কি হচ্ছে, তোমার সরি QPS কে তুমি ইউজ করছো, ড্র দ্য কনস্টেলেশন ডায়াগ্রাম। আচ্ছা খেয়াল করো তো বাবা, It's 17 hours. QPS কে ইউজ করছো তাই না? তো বলছে যে কনস্টেলেশন ডায়াগ্রাম তুমি আঁকাও। এখন এক্ষেত্রে গুরুত্বপূর্ণ হচ্ছে যে QPS কে যেহেতু, সুতরাং আচ্ছা QPS কে হলে এরকম করেছে কেন? QPS কে এটা সিগন্যাল না, দিস ইজ রং সিগন্যাল, আই এম নট শিওর। আচ্ছা এমনি সিম্পলি বলছে QPS কে সিগন্যাল ড্র দ্য কনস্টেলেশন ডায়াগ্রাম। তুমি কি করবে ডায়াগ্রাম আঁকার সময় খেয়াল করো, তোমার কি কি লাগে? অ্যাম্পলিটিউড লাগে, আর কি লাগে বলতে পারবা? ফেজ লাগে। আগে আমরা প্রথমে ফেজ দেখি। হ্যাঁ, ফেজ একটা ফেজ আছে 0 ডিগ্রি 90 ডিগ্রি, সরি 180 ডিগ্রি, 180, এটা 180, এটা 0 ডিগ্রি। তাহলে কি হলো বলতো, আমরা দুটো সিগন্যাল পেলাম, দুটো ডিফারেন্ট ফেজ পেয়েছি, 0 পেয়েছি এবং 180 ডিগ্রি পেয়েছি। 0 180 এটা হচ্ছে কনস্টেলেশন। এটা QPS কে না বাবা, এটা BPS কে। কারণ QPS কে কি হয়, প্রত্যেকটা সিম্বল ডিউরেশনে কয়টা করে বিট থাকে বলতো, কি বলতে পারবা? QPS কে প্রত্যেকটা সিম্বল ডিউরেশনে কয়টা করে বিট থাকে? 2টা করে। এখানে কি 2টা আছে? না, একটা করে আছে। এবং খেয়াল করো ফেজও কিন্তু 2টা আছে মাত্র, কারণ যেহেতু সিম্বল একটা, সুতরাং বিট যেহেতু একটা, সুতরাং কম্বিনেশন 2টাই হবে। দুইটা বিট দিয়ে তুমি তো 2টা কম্বিনেশন তৈরি করতে পারবা, 1 আর 0। তুমি মাল্টিপল রাখলে তখন দেখা চেঞ্জ হয়ে যেত, রাইট? তখন অন্য কিছু হতে পারতো। এটা QPS কে, এটা ভুল আছে, এটা অবশ্যই QPS কে না, এটা BPS কে আছে এখানে। এখন পয়েন্টটাতে কি বলছে, এইটা কত, এটা তো BPS কে, দুটাই BPS কে। এই একটা ফেজ, তার একটা ফেজ, 90 -90, -90 মানে হচ্ছে 270। সুতরাং একটা হচ্ছে 90 আর এটা হচ্ছে 270। ওকে,
সুতরাং আর অ্যাম্পলিটিউড তো দেওয়াই আছে এখানে। আর কিউপিএসকে ক্ষেত্রে অ্যাম্পলিটিউড বের করার নিয়ম আলাদা। কিউপিএসকে ক্ষেত্রে অ্যাম্পলিটিউড বের করতে হয়, অন্যভাবে বের করতে হয়। আচ্ছা, আমি যদি সম্ভব হয় কোনো ক্লাসে আমি এইগুলো আলোচনা করে দিব আর কি। তোমরা এর মধ্যে চেষ্টা করতে পারো, তোমাদের তো পরীক্ষা নেক্সট উইক থেকে। সো এর আগে হয়তো হাত দেওয়ার সময় পাবা না। ইনশাল্লাহ নেক্সট উইক আমরা কোনো এক সময় ট্রাই করবো যে সলভ করার ব্যাপারে। হ্যাঁ, আর পরীক্ষার ক্ষেত্রে বলছি, পরীক্ষার ক্ষেত্রে আগামী উইকে তো পরীক্ষা তোমাদের, সম্ভবত শনিবারের পরীক্ষা আমি ওদের দেখলাম। অবশ্যই তোমাকে প্রিভিয়াস সেমিস্টারের কোশ্চেনগুলো সলভ করতেই হবে। কোশ্চেন সলভ করতে গেলে তবে তুমি বুঝতে পারবে তুমি কোথায় ভুল করছো এবং সেই অনুসারে তুমি প্রিপেয়ার হতে পারবা। অনেক সময় যেটা হয় স্লাইড বুঝতে পারি, কিন্তু পরীক্ষাতে ঘুরিয়ে পেঁচে কোশ্চেনটা আসে। স্লাইড বুঝলাম ঠিক আছে, কিন্তু একটু মানে তোমাকে তোমার নাম জিজ্ঞাসা না করে দেখা তুমি মুখস্থ করলে যে আমার নাম শাকির, আমার নাম শাকির। তোমাকে প্রশ্ন করা হলো সে তুমি হচ্ছে তোমার পিতার একমাত্র সন্তান, তোমার পিতার সন্তানের নাম কি? তখন আর তুমি পারছো না। কারণ কি? তুমি তো কেবলমাত্র শিখেছো যে আমার নাম হচ্ছে শাকির। যখনই বলা হলো যে তুমি তোমার পিতার একমাত্র সন্তান, তোমার নাম কি, তাহলে তোমার পিতার সন্তানের নাম কি বলতে পারছো না। তুমি যদি প্রিভিয়াস সেমিস্টার কোশ্চেনগুলো সলভ করো তখন তুমি বলতে পারবে এগুলো, কারণ তুমি অলরেডি প্রিপেয়ার থাকবা যে এই ধরনের কোশ্চেন আসে। তখন আগেই চিন্তা করে চলে যাওয়া, পরীক্ষা হলে যাওয়ার আগেই। ঠিক আছে, পরীক্ষা হলে যাওয়ার আগেই তুমি চিন্তা করবে যে এই ধরনের কোশ্চেন কিন্তু করতে পারে আমাকে, যে আমার পিতার সন্তানের নাম কি, তখন জিজ্ঞাসা করবে। এই কারণে আমি সবাইকে সাজেস্ট করছি যে তোমরা প্রিভিয়াস সেমিস্টারের কোশ্চেনগুলো সলভ করার চেষ্টা করো। অ্যাটলিস্ট আমি তো একটা সলভ করে দিয়েছিলাম, প্রত্যেকটা ক্লাসে আমি সলভ করেছি বিভিন্ন সময়। ওকে, তারপরে যদি তোমাদের কোনো কনফিউশন থাকে সলভ করতে গিয়ে প্রবলেম তৈরি হলে সেগুলো আমার সাথে শেয়ার করতে পারো, আমি হেল্প করবো তোমাকে সলভ করার জন্য। কিন্তু সলভ না করে কেবলমাত্র স্লাইড পড়ে পরীক্ষা হলে যেও না, তুমি পারবে না পরীক্ষাতে। আর যে ধরনের প্রবলেম থাক না কেন, প্র্যাকটিস করতে গিয়ে যদি যত প্রবলেম তৈরি হবে সবগুলো প্রবলেমই তুমি আমাদের এই ক্লাসরুম যেটা আছে ক্লাসরুমে শেয়ার করো। আমি চেষ্টা করবো তোমাকে মানে উইদিন ফিউ আওয়ার্স রেসপন্স করার জন্য, তোমাকে সলিউশন দিয়ে দেওয়ার জন্য, বা তোমার প্রবলেমটার রেসপন্স করার জন্য যে এটা এইভাবে সলভ করতে হবে, একটা সেটা বলতে পারো। বা তোমার রেসপন্সটা ঠিক আছে কিনা, তোমার সলিউশনটা ঠিক আছে কিনা সেটা জাজ করতে পারবো উইদিন ফিউ আওয়ার্স। উইদিন ফিউ আওয়ার্স কেন বলছি, অনেক সময় বিজি থাকি আর কি। ওকে, তো সবাই ভালো থেকো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম স্যার।